শাপলা কলি মেনে নিয়েছে এনসিপি। নির্বাচনে ধানের শীষের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা নাসিরউদ্দিনের। এ মাসেই জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান নাহিদের। অস্থির অনিশ্চিত সময়ে বাংলাদেশ, বলেছেন মির্জা ফখরুল। বিএনপির সম্ভাবনা রুখতেই তৈরি করা হচ্ছে নানা বিতর্ক, মন্তব্য গয়েশ্বরের। নির্বাচন পেছাবে না, এবার ইজতেমা হবে ভোটের পর, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। তাবলিগ জামাতের দুই গ্রুপই রাজি। ডেঙ্গুর প্রকোপ বেড়েছে ময়মনসিংহে। এক মাসেই হাসপাতালে ভর্তি ১,৫০০ রোগী। নগরীতে ডেঙ্গুতে এ পর্যন্ত মারা গেছেন ১২ জন। দ্রুত পদক্ষেপ নেবার দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আগামী জাতীয় নির্বাচনে প্রতীক হিসেবে শাপলা কলি মেনে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ৩০০ আসনে প্রার্থী দিতেও প্রস্তুত দলটি, জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শুধু প্রতীক নিয়ে পড়ে থাকলে চলবে না, নির্বাচন নিয়ে এগোতে হবে। তাই শাপলা কলিকে প্রতীক হিসেবে নিতে সম্মতি জানিয়েছে এনসিপি। তবে আবারও প্রস্তাব রাখা হয়েছে শাপলা প্রতীক এবং সাদা শাপলা ও শাপলা কলি, এই তিনটির যে কোনো একটিকে প্রতীক হিসেবে চায় এনসিপি। জানান, শাপলা কলিতে সাড়া পাচ্ছে দলটি। জোটের বিষয়ে জানতে চাইলে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আপাতত জোট নিয়ে ভাবছে না এনসিপি। ৩০০ আসনেই বিএনপির ধানের শীষের সাথে এনসিপির শাপলা কলি হাড্ডাহাড্ডি লড়াই করবে। ফেব্রুয়ারি ইলেকশনটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয়, আমরা অংশগ্রহণ করতে চাই। সেই জায়গাতে জাতীয় যে স্বার্থ রয়েছে, ওভারঅল রাজনীতির যে পরিস্থিতি রয়েছে দেশবাসীর মধ্যে, আমরা শাপলা কলি নিয়েও কিছু পজিটিভ সাড়া পেয়েছি এবং এটা শাপলায় ছিল, শাপলার চেয়ে আরো এক ধাপ এগিয়ে হলো শাপলা কলিও এসেছে, অর্থাৎ শাপলাও আছে, কলিও আছে। তো সেই জায়গাতে নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি, তারা এক ধাপ একটু বেড়ে চিন্তা করে সেখানে কলি, শাপলা এবং কলি অন্তর্ভুক্তি করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হলে গণভোট আগে কিংবা পরে এটা কোনো মেজর ইস্যু নয়। জুলাই সনদের বিপক্ষে একটা জনমত তৈরির চেষ্টা করছে বিএনপি, এমন অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপি মৌলিক সংস্কারে ভেটো দিচ্ছে, যা সাধারণ মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে না। সংস্কারের বিপক্ষে কেউ অবস্থান নিলে রাজনীতির মাঠ থেকে হারিয়ে যেতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচন যত ঘনিয়ে আসবে তত অনৈক্য তৈরি হবে। তবে আওয়ামী ফ্যাসিবাদ প্রশ্নে সবাইকে ঐক্য থাকার আহ্বান জানান নাহিদ। নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখছে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কার্যক্রম থেকে দূরে রাখতেই কমিশন প্রতীক বরাদ্দের বিষয়টি ঝুলিয়ে রেখেছে। সনদে কি কি সংস্কার হবে, কি কি প্রস্তাবনা থাকবে এবং সেটার আইনি ভিত্তিটা কিভাবে হবে, ডক্টর ইউনূস সেটা আদেশ জারি করবে কিনা, এগুলো হলো প্রধান ইস্যু, প্রধান তর্কের জায়গা। এই জায়গাগুলোতে একমত হলে গণভোট আমরা ইলেকশনের দিনও করতে পারি, ইলেকশনের আগেও করতে পারি, সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা, অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৭১ পরবর্তী সময়ে আওয়ামী লীগের দুর্নীতি ও দুঃশাসনের কারণে দেশের লক্ষাধিক মানুষ দুর্ভিক্ষে মারা গিয়েছিল। ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি। এতে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অংশ নেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি। এর মধ্যে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা সহ বর্ণাঢ্য নানা কর্মসূচি। বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান দেশের দায়িত্ব গ্রহণের পর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। দেশের আর্থসামাজিক উন্নয়নে তার নেয়া উদ্যোগ বাংলাদেশে অর্থনৈতিক স্থিতিশীলতা এনেছিল। বাংলাদেশের মানুষকে আত্মনির্ভরশীল করতে নানা উদ্যোগ নেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান মির্জা ফখরুল। আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করব। আমরা 10 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচিতে 5 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত আমি আপনাদেরকে শোনাচ্ছি। 7 নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল 6টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। 2 নম্বরে দিবসটি উপলক্ষে 7 নভেম্বর সকাল 10টায়
দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন ও ফাতিহা পাঠ করবেন। এই দিবসটি উপলক্ষে বিএনপির উদ্যোগে 7 নভেম্বর 2025 এটা মহানগরের উদ্যোগে, ঢাকা মহানগরের উদ্যোগে শুক্রবার বেলা 3টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে। ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে। বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। ঐকমত্য কমিশন জাতির সাথে প্রতারণা করছে, এর প্রতিবাদ যেভাবে করা দরকার তা করছে না বলেও জানান তিনি। রবিবার সকালে ড্যাবের নবগঠিত কমিটিকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সরকারকে হুঁশিয়ারি দেয় গয়েশ্বর। বলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদে স্বাক্ষরের পর যেসব পরিবর্তন এনেছে তা নিয়ে সরকার নীরব আছে। বিএনপির এই নেতা আশাবাদী অন্তর্বর্তী সরকার জুলাই সনদের পরিবর্তন নিয়ে তাদের ব্যাখ্যা পরিষ্কার করবে। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে বলেই বিভিন্ন মহল থেকে মিথ্যা বিতর্কের জন্ম দেওয়া হচ্ছে বলেও অভিযোগ গয়েশ্বরচন্দ্র রায়ের। জাতির সাথে এই 7 জন কমিশনার যে প্রতারণা করছে কোনো ক্ষেত্রে বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, ধোঁকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষই বুঝছে। আমরা যেহেতু সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেভাবে প্রতিবাদ করছি না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের যোগাযোগ ব্যবস্থা খুবই হযবরল অবস্থায় রয়েছে। এটাকে দ্রুত শৃঙ্খলার মধ্যে আনা না গেলে পুরো ব্যবস্থাটা অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে। তিনি বলেন, পানি বিরাট সম্পদ, তাই কাজটা করতে হবে পরিবেশের কোনো ক্ষতি না করে, নদীর উপর কোনো আঘাত না করে পানিকে শান্ত রাখতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ সংক্রান্ত প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এই মন্তব্য করেন। প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে সড়ক ও জনপথ বিভাগ একটি প্রাথমিক কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করে, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে তৈরি করেছে। প্রধান উপদেষ্টা পুরো পরিকল্পনা অর্থনৈতিক সমৃদ্ধিকে মাথায় রেখে করার নির্দেশ দেন। বলেন, অভ্যন্তরীণ পরিকল্পনার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার উপরও গুরুত্ব দিতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে টানা 21তম দিনের মতো প্রেস ক্লাবের সামনে চলছে আন্দোলনরত শিক্ষকদের অবস্থান কর্মসূচি। এতে রবিবার ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়, বিপাকে পড়েন যাত্রীরা। সকাল থেকেই প্রেস ক্লাবের সামনে জড়ো হন ইবতেদায়ী শিক্ষকরা, পরে প্রেস ক্লাব থেকে যাত্রা করেন যমুনার দিকে। সাথে সাথেই পড়েন পুলিশের বাধায়, বন্ধ হয়ে যায় প্রেস ক্লাব থেকে হাইকোর্টমুখী যান চলাচল। আন্দোলনকারীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করেন তারা। গত 13 অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে চলছে এই অবস্থান কর্মসূচি। ইবতেদায়ী শিক্ষকগণ বৈষম্যের শিকার, শুধু বৈষম্য বললে হবে না, মহা বৈষম্যের শিকার হচ্ছে এই ইবতেদায়ী শিক্ষকরা। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বাড়ি যাব না। আমরা বারবার প্রতারণার শিকার হয়েছি। আমরা যে আন্দোলনে আসছি আজকে 21টা দিন, পকেটে করে টাকা যা আনছি তাও শেষ। এখন যে সামনের দিকে কিভাবে চলবো, বাড়িতে কিভাবে চলতেছে তারও তো কোনো ঠিক ঠিকানা নাই। সরকার আমাদের সাথে এই কেন বৈষম্য শুরু করছে? আপাতত নির্বাচন পেছানোর কোনো লক্ষণ বা পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের ধর্ম উপদেষ্টা জানান, তাবলিগ জামাতের 2 গ্রুপ নিয়ে আসন্ন ইজতেমা উপলক্ষে আলোচনা হয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে ইজতেমা নির্বাচনের পর হবে। তাবলিগ জামাতের 2 পক্ষই এতে সম্মতি দিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের আমেজ শুরু হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে হাইকমান্ডের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এনসিপির জুলাই সনদ সই না করা নিয়ে এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, আলোচনা অব্যাহত আছে। ইজতেমা হবে ইলেকশনের পরে। মনে করেন নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে হয়, তাহলে রমজানও তার হচ্ছে না, রমজানের পরেই হতে হবে। নির্বাচন তো আপাতত পিছানোর কোনো লক্ষণ নাই।
নির্বাচন তো ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ, এভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন পিছানোর এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই। ডেঙ্গুর প্রকোপ বেড়েছে বিভাগীয় শহর ময়মনসিংহে। এক মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন 1500 রোগী। ডেঙ্গুতে এ পর্যন্ত নগরীতে মারা গেছেন 12 জন। ডেঙ্গুর ভয়াবহতা রোধে মশক নিধন সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ময়মনসিংহ প্রতিনিধি অমিত রায়ের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রাজধানী ও এর বাইরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে প্রতিদিনই বাড়ছে রোগীর ভিড়। তাদের অনেকেই বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছে। নগরীতে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 12 জনের মৃত্যু হয়েছে। অনেক ব্যথা, সারা শরীর ব্যথা, মাথা ব্যথা। পরে শুক্রবার সকালবেলা আসলাম, টেস্ট করালাম, সন্ধ্যায় ধরা পড়ছে ডেঙ্গু পজিটিভ। চিকিৎসা হচ্ছে, কিন্তু টয়লেটের ব্যবস্থাটা একবারে বাজে, মানে পরিষ্কারটা হয়ই না মনে হয়। ডেঙ্গু থেকে আপনার এরপরে শরীর ব্যথা, এরপরে কাশি। এখন কাশি থেকে আপনার গলা দিয়ে রক্ত যায়। খাবার ছিল বমি ভাব হয়ে যায়, বমি করে দিই, খাইতে পারি না এখন পর্যন্ত। খাওয়া অরসি হিসাবে কালকে পরে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিলে ডেঙ্গু ধরা পড়লো। আগে তো সপ্তাহে সপ্তাহে ধোয়া দিত তারা, মশা মারার। এখন তো তারা কোনো কিছুই দেখতেছি না, তারা আসে না। আমরা কিন্তু আসলে আতঙ্কে আছি এই মশার জ্বালায়, দিনে রাত্রে সমানে কামড়ায়। সিটি কর্পোরেশন যাতে দ্রুত ব্যবস্থা করে। রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে নার্স ও চিকিৎসকরা। সংক্রমণ ঠেকাতে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচি বাড়ানোর পরামর্শ চিকিৎসকের। সিটি কর্পোরেশনের আস্তে আস্তে কাজ শুরু করেছে, কিন্তু তাদের মশা নিধন কর্মসূচি আরো জোরদার করা উচিত। কখনোই মশারি ছাড়া থাকবেন না। বয়স্ক মানুষ, আদার কিছু ডিজিজ কোমরবিডিটি আছে, তাদের যদি জ্বর আক্রান্ত হন তারাও কিন্তু হাসপাতালে আসতে হবে। সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং এর উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন মূলত এই ড্রেন পরিষ্কার করার দায়িত্ব নিতে হবে। ড্রেন পরিষ্কার করা, ড্রেনে রীতিমতো লার্ভাসাইড এবং অ্যাডাল্টিসাইড ব্যবহার করা। ময়মনসিংহ নগরীর 33টি ওয়ার্ডে 20 জন পরিচ্ছন্ন কর্মী দ্বারা মশক নিধন চলছে। এর মধ্যে 40টি ফগার মেশিন থাকলেও সচল আছে মাত্র 6 থেকে 7টি মেশিন। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের অর্থ আত্মসাৎ ও তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ সরওয়ার জাহান ও সাবেক রেজিস্ট্রার মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রবিবার দুদক সমন্বিত জেলা কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আলমগীর হোসেন মামলাটি করেন। মামলায় বলা হয়, বিশ্ববিদ্যালয়টির নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হিসাবে 2010 সালের 30 জুন থেকে 2024 সালের 22 জুন পর্যন্ত শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা বাবদ 6,03,68,730 টাকা জমা হয়। কিন্তু সেই অর্থ সাউদার্ন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ সরওয়ার জাহান বিভিন্ন সময় উত্তোলন করলেও কোন খাতে তা ব্যয় করেছেন তার কোনো তথ্য দিতে পারেননি। সরওয়ার জাহান ও সাবেক রেজিস্ট্রার মোজাম্মেল হক স্বাক্ষরিত চেকের মাধ্যমে এনআরবি গ্লোবাল ইসলামী ব্যাংকের হিসাব থেকে ইলিয়াস নামে এক ব্যক্তিকে 28,08,990 টাকার ঋণ পরিশোধ দেখিয়ে উত্তোলন করা হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় ঋণ দেওয়ার বিষয়ে কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেনি। দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFL। গ্যাস সংকটের কারণে কারখানাটি বন্ধ থাকায় দৈনিক প্রায় 3 কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হয়েছিল। শনিবার রাতে 3:30টা থেকে CUFL এ ইউরিয়া উৎপাদন আবার শুরু হয় বলে নিশ্চিত করেছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। গত 11 এপ্রিল থেকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে গত 19 অক্টোবর থেকে গ্যাস সরবরাহ পুনরায় চালু হলেও যান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাত থেকে উৎপাদন শুরু করে কারখানাটি। গ্যাস নির্ভর এই কারখানায় পূর্ণ মাত্রায় উৎপাদনের জন্য দৈনিক 48 থেকে 52 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। গ্যাস সংকট ও যান্ত্রিক জটিলতায় গত অর্থবছরে CUFL প্রায় 2.5 লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে। দেশে বছরে প্রায় 26 লাখ মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এর মধ্যে CUFL সহ BCICর অন্যান্য কারখানাগুলো মিলিয়ে প্রায় 10 লাখ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করা হয়। বাকি 16 লাখ মেট্রিক টন সার চড়া দামে আমদানি করতে হয় সরকারকে। ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয়
পার্টি বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষের পর সদর উপজেলা কমিটির সব কার্যক্রম স্থগিত করেছে বিএনপি। এর আগে শনিবার বিকেলে শহরে এই দলের কর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক জন আহত হন। ওই ঘটনার পর সাংগঠনিক পরিস্থিতি বিবেচনায় বিএনপির কেন্দ্রীয়ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির নেতাকর্মীরা জানায়, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলা করে বিজেপির কর্মীরা। এদিকে শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা জেলার সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে। ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে, গুরুতর আহত আরও দুজন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নূরজাহানপুর গ্রামের মনেক মিয়ার ছেলে শিপনের সঙ্গে থল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনীর আধিপত্য বিস্তার ও ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে শিপন বড়িকান্দি গনি শাহ মাজারের এলাকায় গেলে রিফাত ও তার সহযোগীরা গুলি চালায়। এতে শিপন সহ 3 জন গুলিবিদ্ধ হন। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠালে চিকিৎসাধীন অবস্থায় শিপনের মৃত্যু হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরির অপরাধে 3 জনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। শনিবার মধ্যরাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত 2:30টার দিকে 8 থেকে 10 জনের একটি চক্র গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে 3টি গরু চুরি করতে যায়। পরে গরুগুলো পিকআপ ভ্যানে তোলার সময় টের পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। এ সময় তারা পাশের একটি জঙ্গলে লুকালে সেখান থেকে স্থানীয়রা তাদের ধরে মারধর করে। আহত কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থলেই নিহত হয় 3 জন। সুস্থ রক্তনালী সুস্থ জীবন শিরোনামে জাতীয় রক্তনালী দিবস উদযাপিত হয়েছে রাজধানীতে। এনআইসিভিডি এর কনফারেন্স হলে দিবসটির আয়োজন করে বাংলাদেশ ভাস্কুলার সোসাইটি। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল এডুকেশন অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাক্তার নাজমুল হোসেন ও এনআইসিভিডি এর পরিচালক প্রফেসর ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ভাস্কুলার সোসাইটির আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ বজলুল গনি ভুইয়া, কোষাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হক রিপন ও সদস্য সচিব ডাক্তার SM পারভেজ আহমেদ সোহেল। সচেতনতা বাড়ানোর মাধ্যমে রক্তনালী সুস্থ রাখা সম্ভব বলে জানান বক্তারা। দিনাজপুর শহরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত 12 কিলোমিটার রাস্তা প্রশস্তকরণের লক্ষ্যে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে বেলা 12টা থেকে উচ্ছেদ শুরু হয়। উচ্ছেদ অভিযানে দিনাজপুর বিসিক শিল্পনগরীও পড়েছে। সড়ক বিভাগ ও বিসিক কর্তৃপক্ষের জমির মালিকানা নিয়ে জটিলতা থাকলেও সড়ক বিভাগ তা আমলে না নিয়ে বিসিকের বরাদ্দ প্লটের কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্থাপনাও ভেঙে দেওয়া হয়। বিসিক কর্তৃপক্ষ জানায়, তারা 1962 সালে এসব জমি অধিগ্রহণ করে প্লট হিসাবে শিল্প প্রতিষ্ঠানের জন্য ব্যবসায়ীদের 99 বছরের জন্য বরাদ্দ দেয়। কিন্তু সড়ক বিভাগের দাবি, এগুলো 42 সালে তাদের অধিগ্রহণ করা এবং এই যুক্তিতে তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে। শিল্পনগরী সহ পুরো পুলহাট বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত। সড়কের উভয় পাশে ছোট বড় প্রায় 1,500 ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনা রয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে উপজেলার ভুলতা ফ্লাইওভার এলাকায় অনুষ্ঠিত র্যালিতে প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু। সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির 31 দফার প্রচারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শেলবরস ইউনিয়নের মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আলহাজ আনিসুল হক। বিএনপির 31 দফার লিফলেট বিতরণ করা হয়েছে খাগড়াছড়িতে। জেলা মহিলা দলের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। বিএনপির 31 দফার লিফলেট বিতরণ করা হয়েছে রাজশাহীতে। বাঘা উপজেলার মণিগ্রাম বাজারে প্রবাসী বিএনপি নেতা আমিনুল ইসলাম মিঠুর উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। পরে মণিগ্রাম টেকনিক্যাল কলেজের সামনে হয় আলোচনা সভা।
বিএনপির 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা হয়েছে বগুড়ার সোনাতলায়। উপজেলার পৌর এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা মাসুদুর রহমান হিরু মণ্ডল। বিএনপির কর্মী সভা হয়েছে সাভারে। পৌরসভার সবুজবাগ এলাকায় এতে সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন। সাতক্ষীরায় জেলা তাঁতি দলের দ্বিবার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। শহরের ইটাগাছা এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ। যুব দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা ও পৌর যুব দল এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করে। বসুরহাট রোড থেকে মিছিলটি শুরু হয়ে আতাতুর্ক স্কুল মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে 150 শয্যার নতুন ভবনে স্বাস্থ্যসেবায় উন্নয়নে গঠিত স্বাস্থ্য সহায়তা তহবিলে অনুদান দিয়েছে জামায়াত ইসলামী। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের হাতে চেক তুলে দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। নোয়াখালীর হাতিয়ায় পথসভা ও বিশাল মোটরসাইকেল র্যালি করেছে জামায়াতে ইসলামী। অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হকের এই আয়োজনে অংশ নেয় দলটির নেতাকর্মী সহ কয়েক হাজার সমর্থক। বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের 19তম প্রতিষ্ঠাবার্ষিকী। এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর আলিমুল ইসলাম। পরে একটি শোভাযাত্রা ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে টিএসসির সামনে গিয়ে শেষ হয়। গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ এলাকায় অবস্থিত শহীদ বুদ্ধিজীবী বৌদ্ধভূমি সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। ফলক উন্মোচন করে সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। রোভার স্কাউটের সর্বোচ্চ পদক প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে গাজীপুরের অবলোকনমুক্ত স্কাউট গ্রুপের 6 জন রোভার স্কাউট পায়ে হেঁটে 150 কিলোমিটার পথ পরিভ্রমণে যাত্রা শুরু করেছে। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাদের যাত্রা উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমদ হোসেন ভুইয়া। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, জেলা রোভারের সম্পাদক অধ্যাপক রবিউল আওয়াল, সাবেক জাতীয় উপকমিশনার মীর মোহাম্মদ ফারুক সহ রোভার স্কাউট লিডার ও রোভাররা উপস্থিত ছিলেন। ভৈরবে 2025-26 অর্থ বছরের মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। নাজদিন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শাপলাকলি মেনে নিয়েছে এনসিপি। নির্বাচনে ধানের শীষের সাথে হাড্ডাহাড্ডির লড়াইয়ের আশা নাসিরুদ্দিনের। এ মাসেই জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান নাহিদের। অস্থির অনিশ্চিত সময় বাংলাদেশ, বলেছেন মির্জা ফখরুল। বিএনপির সম্ভাবনা রুখতেই তৈরি করা হচ্ছে নানা বিতর্ক, মন্তব্য গয়েশ্বরের। নির্বাচন পেছাবে না, এবার ইজতেমা হবে ভোটের পর, জানিয়েছেন ধর্মোপদেষ্টা। তাবলিগ জামাতের 2 গ্রুপই রাজি। ডেঙ্গুর প্রকোপ বেড়েছে ময়মনসিংহে। 1 মাসেই হাসপাতালে ভর্তি 1,500 রোগী। নগরীতে ডেঙ্গুতে এ পর্যন্ত মারা গেছে 12 জন। দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য